Assalamu alaikum. Fourth year History of Russia and Soviet Union up to 1945 কোর্সে স্বাগত জানাচ্ছি। আমি কোর্স টিচার আরফিনা আজিজুল নাহার। আমাদের আজকের যে টপিক আমি গত ক্লাসের শেষে তোমাদেরকে বলে দিয়েছিলাম এবং গতকাল আমি তোমাদেরকে মেসেজ করেও জানিয়েছি আজকে আমরা কোন বিষয়ের উপরে ক্লাস নেব। সেটি হচ্ছে 1936 সালের সোভিয়েত। আমাদের অনেকগুলো ক্লাস হয়েছে, অনলাইনেও অনেকগুলো ক্লাস হয়েছে। অনলাইনে যতগুলো ক্লাস হয়েছে তার মধ্যে আমরা দেখেছি যে সোভিয়েত ইউনিয়নে 1917 সালে যখন বলশেভিক বিপ্লব হলো, সমাজতান্ত্রিক বিপ্লব হলো, তখন থেকে অনেকগুলো বাধা পার হয়ে সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এই সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য সোভিয়েত ইউনিয়ন বা সমাজতান্ত্রিক সরকার স্থায়ী করার জন্য, স্থিতিশীল করার জন্য লেনিন অনেকগুলো পদক্ষেপ নিয়েছিলেন। তার মধ্যে যুদ্ধকালীন সাম্যবাদ, নতুন অর্থনৈতিক পরিকল্পনা, এগুলো উল্লেখযোগ্য ছিল। এগুলো আমাদের ক্লাস হয়েছে, তোমাদের সঙ্গে অনলাইনে ক্লাস হয়েছে। এরপরে লেনিন মারা যাওয়ার পরে স্ট্যালিন যখন ক্ষমতায় আসলেন, ওনার ক্ষমতায় আসাটাও সহজ ছিল না। আমরা এর আগে পড়েছি স্ট্যালিন এবং ট্রটস্কির দ্বন্দ্ব ক্ষমতা নিয়ে, এবং সেখানে স্ট্যালিনকে সাপোর্ট করেছিল সোভিয়েত কমিউনিস্ট নেতারা, কংগ্রেস নেতারা। স্ট্যালিন যখন ক্ষমতায় এসেছেন, উনিও সমাজতন্ত্রকে সুসংহত করার জন্য, সোভিয়েত ইউনিয়নে সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য, অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য, রাজনৈতিক প্রভাব বৃদ্ধির জন্য আন্তর্জাতিক রাজনীতিতে অনেকগুলো পদক্ষেপ উনিও নিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল পঞ্চবার্ষিক পরিকল্পনা। গত ক্লাসে আমরা ওনার পঞ্চবার্ষিকী পরিকল্পনা আলোচনা করেছি এবং সেখানে দেখেছি উনি 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছিলেন। তার মধ্যে আমরা 2টো পঞ্চবার্ষিক পরিকল্পনা আলোচনা করেছি এবং সেখানে আমরা দেখেছি যে কি দ্রুত এবং কত কঠোরতার সঙ্গে, কত দৃঢ়তার সঙ্গে উনি পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলো বাস্তবায়ন করেছেন এবং কত দ্রুত রাশিয়াকে শুধুমাত্র অভ্যন্তরীণভাবে নয়, আন্তর্জাতিক রাজনীতিতেও, আন্তর্জাতিক অর্থনীতিতে, আন্তর্জাতিক রাজনীতিতে কিভাবে রাশিয়াকে খুব দ্রুত একটি শক্তিশালী অবস্থানে নিয়ে গিয়েছেন, একটি সম্মানজনক মর্যাদাপূর্ণ অবস্থানে স্ট্যালিন সোভিয়েত ইউনিয়নকে নিয়ে গিয়েছেন। তারই রেজাল্ট হচ্ছে 1924 সালে যদিও ব্রিটেন, জার্মানি সোভিয়েত ইউনিয়ন সরকারকে স্বীকার করে নিয়েছিল, 1934 সালে মার্কিন যুক্তরাষ্ট্রও সাম্যবাদী সরকার বা সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থাকে স্বীকার করে নিয়েছিল। একই সঙ্গে 1934 সালে সোভিয়েত ইউনিয়ন জাতিসংঘেরও সদস্যপদ লাভ করে। জাতিসংঘের যখন সদস্যপদ লাভ করলো সোভিয়েত ইউনিয়ন, তার মানেই হচ্ছে যে সারা বিশ্বই সমাজতান্ত্রিক সরকারকে স্বীকার করে নেয়। এই যে স্বীকৃতি বা এই যে দক্ষতা, যে যোগ্যতা স্ট্যালিন দেখিয়েছেন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে, এর মধ্যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে আমরা দেখেছি যে 1935 সালে সোভিয়েত ইউনিয়নে যে পরিমাণ খাদ্য উৎপাদন হয়েছিল সেটি সোভিয়েত ইউনিয়নের সব রেকর্ড ভেঙে দিয়েছিল। একই সঙ্গে ইস্পাত এবং লৌহ উৎপাদনেও বিশ্বে সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় এবং তৃতীয় বৃহত্তম স্থান অধিকার করেছিল। তার মানে হচ্ছে যে একটি কৃষি নির্ভর অর্থনীতিকে খুব দ্রুত স্ট্যালিন শিল্প নির্ভর অর্থনীতিতে রূপান্তর করেছিলেন। এরপরেই উনি নজর দিয়েছেন, যখন ওনার দেশের অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের রাজনীতি ও অর্থনীতিতে স্থিতিশীলতা এবং জনজীবনের শান্তি, আস্থা এবং জনজীবনের মান উন্নয়নের পরপরই 1924 সালের সংবিধান বাতিল করে স্ট্যালিন সমাজতন্ত্র উপযোগী বা সমাজতন্ত্রের কাঠামো উপযোগী, সাম্যবাদী সমাজ কাঠামো উপযোগী একটি সংবিধান প্রণয়নের উদ্যোগ নেন 1936 সালে, যেটিকে আমরা 1936 সালের সোভিয়েত সংবিধান বলছি। এখন আমরা যাব এই সোভিয়েত সংবিধানটি বা 1936 সালের সংবিধানটি
কিভাবে প্রণয়ন করা হচ্ছে তাই সেটি আমরা দেখব এবং মূল ধারাগুলো একটু আলোচনা করব। 1935 সালের ফেব্রুয়ারি মাসে সোভিয়েত কংগ্রেসের অধিবেশনে একটি নতুন সংবিধান প্রণয়নের খসড়া প্রস্তাব গৃহীত হয়েছিল। সিদ্ধান্ত হয় স্ট্যালিনের নেতৃত্বে একটি কমিশন এই খসড়া সংবিধান প্রণয়নের কাজটি করবে। স্ট্যালিনকে প্রধান করে 31 সদস্য বিশিষ্ট একটি বিশেষ কমিটি গঠন করা হয়, যেখানে স্ট্যালিন তো ছিলেনই, এছাড়া আন্দ্রে ভিসেন্সকি, আন্দ্রে জিদানভ, ক্লিমেন্ট ভরশিলভ, ভিয়েচিস্লাভ মলোটভ, লাজার কাগানোভিচ, নিকোলাই বুখারিন এবং কার্ল রাদিক ছিলেন উল্লেখযোগ্য সদস্য। সুপ্রিম সোভিয়েত বা সর্বোচ্চ সোভিয়েত, মূলত সোভিয়েত কংগ্রেসের সদস্যরাই সুপ্রিম সোভিয়েতের সদস্য হতেন। এই সুপ্রিম সোভিয়েতের সদস্যদের হাতেই ছিল মূল দায়িত্ব, অর্থাৎ সংবিধান খসড়া সংশোধনী গ্রহণ বর্জনের যাবতীয় ক্ষমতা তাদের হাতেই ন্যস্ত ছিল। এই সুপ্রিম সোভিয়েতের দুটো পরিষদ নিয়ে গঠনের কথা বলা হয়। আগেও দুটি ছিল, যুক্তরাষ্ট্রের বা যুক্তরাষ্ট্রীয় সোভিয়েত, যেখানে জাতি নির্বিশেষে 3 লক্ষ নাগরিক অনুপাত একজন জনপ্রতিনিধি নির্ধারিত বা নির্বাচিত হবেন। আরেকটি হচ্ছে জাতিসমূহের সোভিয়েত, যেখানে জাতীয়তার ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক প্রতিনিধি বিভিন্ন জাতি থেকে নির্বাচিত হওয়ার ব্যবস্থা গৃহীত হয়, অর্থাৎ বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করার জন্য জাতিগোষ্ঠী থেকে জাতিসমূহের সোভিয়েত প্রতিনিধি নির্বাচিত হবে। তবে বলা হলো যে কোনো আইন প্রণয়নের জন্য উভয় পরিষদেরই সম্মতি প্রয়োজন হবে, কিন্তু মন্ত্রী পরিষদ, সুপ্রিম কোর্ট এবং বিচারিক কর্মকর্তাদের নিয়োগের ক্ষমতা কিন্তু সুপ্রিম সোভিয়েতের হাতেই ছিল। 1936 সালের জুন মাসে এই সংবিধানের খসড়া প্রণয়ন করে জনসম্মুখে প্রকাশ করা হয়। এই যে জনসম্মুখে প্রকাশ করা হলো, এই জনসম্মুখে প্রকাশের জন্য খসড়া সংবিধানটির 6 কোটি কপি ছাপানো হয় এবং প্রায় 5,57,000-এরও বেশি সভা সমিতি অনুষ্ঠিত হয় এই খসড়া সংবিধানটির উপরে জনমত জরিপ করার জন্য এবং জনমতের দাবি দেওয়া, তাদের চাহিদা, তাদের সংশোধনী প্রস্তাবের জন্য এই 6 কোটি কপি ছাপানো হয় এবং প্রায় 5,57,000-এরও বেশি সভা সমিতি করা হয় এবং প্রায় 1.5 লাখেরও বেশি সংশোধনী প্রস্তাব এসেছিল এই সভা সমিতিগুলো থেকে, বা এই যে জনগণের কাছ থেকে জনমত জরিপ যেটা করা হলো সেই জনগণের কাছ থেকে। তবে বেশিরভাগ সংশোধনী পুনরাবৃত্তি ছিল এবং বেশিরভাগ সংশোধনীরই বিষয়বস্তু ছিল যাতে করে সুপ্রিম সোভিয়েতের উভয় পক্ষে সদস্য সংখ্যা সমান করা হয় এবং জাতিসমূহের সোভিয়েতের প্রত্যক্ষ ভোটে প্রতিনিধি নির্বাচন সংক্রান্ত প্রস্তাব। বেশিরভাগ ক্ষেত্রে এই দুটো প্রস্তাব এসেছিল, কমন ছিল এই দুটো প্রস্তাব। এরপরে আরো অন্যান্য খসড়া সংশোধনী প্রস্তাব জনগণের কাছে যেতে এতগুলো সভা সমাবেশ হয়েছে, এতগুলো কপি ছাপানো হয়েছে, স্বাভাবিকভাবে অনেক অনেক সংশোধনী প্রস্তাব আসবে এবং সেগুলো পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ সবই হয়েছিল। 1936 সালের নভেম্বর মাসে সোভিয়েত ইউনিয়নের 8ম কংগ্রেসের একটি বিশেষ অধিবেশনে এই খসড়া সংবিধানটি গ্রহণ করা হয় এবং 5 ডিসেম্বর 1936 এটি আইন হিসেবে কার্যকর হয়ে যায়। এখন আমরা দেখব যে এই যে
সংবিধানটির খসড়া নিয়ে এত পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, সংশোধনী, এত মিটিং, সভা সমাবেশ। এখন আমরা দেখব যে মূল সংবিধানের মূল ধারাগুলো আসলে কি ছিল। প্রথম এবং প্রধান যে ধারাটি ছিল অবশ্যই সেটি কি হবে, যেহেতু সমাজতান্ত্রিক সরকার সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠিত ছিল রাশিয়ায়, অবশ্যই, এবং এটা নিয়ে আমরা দেখেছি 1917 সাল থেকে রাশিয়ান জনগণ সমাজতন্ত্রকে মেনে নিতে চায়নি, সাম্যবাদী সমাজ ব্যবস্থা মেনে নিতে চায়নি। ইউরোপের অন্যান্য দেশগুলো, পুঁজিবাদী দেশগুলোও সোভিয়েত ইউনিয়নের এই সমাজতান্ত্রিক সরকারকে স্বীকার করতে চায়নি। আমরা একটু আগেই বলেছি যে 1934 সালে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকার করে নিয়েছিল। তার মানে বুঝতেই পারছো যে কতদিন পর্যন্ত 1917 থেকে ইউরোপের একটা সবচেয়ে বড় দেশ 1917 থেকে 1934 সাল পর্যন্ত সরকার ব্যবস্থাকে মেনে নেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান অন্যান্য কান্ট্রিগুলো, তাদের সঙ্গে সেইভাবে সম্পর্ক ছিল না। কাজেই সংবিধানের প্রথম ধারাটি অবশ্যই হচ্ছে সোভিয়েত ইউনিয়ন একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃত হয়। এরপরে আসছে, যেহেতু সংবিধান প্রণয়ন হচ্ছে, নির্বাচনের বিষয় আছে, এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে সার্বজনীন ভোটাধিকার স্বীকার করে নেওয়া হয় এবং এই ক্ষেত্রে প্রার্থীর সর্বনিম্ন বয়স 18 বছর বলে নির্ধারণ করা হয়, ভোটারেরও সর্বনিম্ন বয়স 18 বলে নির্ধারণ করা হয়। তবে প্রার্থীর বয়স পরবর্তীতে সংশোধন করে এটি 23 বছর করা হয়েছিল। বলা হলো সোভিয়েত ইউনিয়নের সকল সংস্থার প্রতিনিধিদেরকে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে, অর্থাৎ প্রত্যক্ষ ভোটের নির্বাচনে বিধান রাখা হলো সংবিধানে। নির্বাচনের বিধান রাখা হলো, কিন্তু নির্বাচনের মাধ্যম কি হবে সেখানে বলা হলো যে নির্বাচন হবে গোপন ব্যালটের মাধ্যমে। নির্বাচিত হওয়ার জন্য নির্বাচক মণ্ডলী বা প্রদত্ত ভোটের 50% ভোট প্রয়োজন হবে বা প্রয়োজন হবে বলে স্বীকৃত হয় সংবিধানে। কাজের স্বাধীনতা এবং মৌলিক অধিকারও স্বীকৃত হয় এই সংবিধানে। এই সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল সোভিয়েত ইউনিয়নের জন্য, এবং সোভিয়েত ইউনিয়নের যে বিষয়টি সোভিয়েত ইউনিয়নের শক্তি অনেক বাড়িয়ে দিয়েছিল, সোভিয়েত ইউনিয়নের সামর্থ্য অনেক বাড়িয়ে দিয়েছিল, সমর্থন অনেক বাড়িয়ে দিয়েছিল, সেটি হচ্ছে, সেটির জন্য আলাদা একটি অধ্যায় করা হয়েছিল। দ্বিতীয় অধ্যায়ে 13 নম্বর ধারায় সোভিয়েত ইউনিয়নের তার যে, আমরা এর আগে তোমাদের প্রথম দিকের ক্লাসেই বলেছিলাম যে সোভিয়েত ইউনিয়ন কিভাবে হলো, রাশিয়া থেকে কেন সোভিয়েত ইউনিয়ন নামকরণ করা হলো এবং সোভিয়েত ইউনিয়ন কিভাবে হলো, সেটার উপরে তোমাদের ক্লাস হয়েছে। এই যে সোভিয়েত ইউনিয়নের যে প্রজাতন্ত্রগুলোর কথা আমরা বলছিলাম, সেই প্রজাতন্ত্রগুলোর জন্যই মূলত এই ধারাটি সংযোজন হয়েছিল দ্বিতীয় অধ্যায়ের 13 নম্বর ধারায়। এখানে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যে প্রজাতন্ত্রগুলো ছিল, সর্বমোট সোভিয়েত ইউনিয়ন সহ 16টি প্রজাতন্ত্রকে পূর্ণাঙ্গ এবং সমান অধিকার এবং মর্যাদা দেওয়া হয়েছিল। সোভিয়েত ইউনিয়নের যতখানি অধিকার মর্যাদা ছিল, এই প্রজাতন্ত্র, তাদের যে ইউনিয়নভুক্ত যে প্রজাতন্ত্রগুলো ছিল, সেগুলোর জন্য সমান অধিকার এবং সমান মর্যাদা স্বীকার করে নেওয়া হয় এই 1936 সালের সংবিধানে। এখন এই যে 16টি প্রজাতন্ত্রের কথা আমরা বললাম, এক নজরে বা খুব এই নামগুলো একটু দেখে নিব, অল্প কিছু গুরুত্বপূর্ণ নামগুলো আমরা দেখে নিব। 16টির অবশ্যই বলছিলাম যে 16টির প্রথমটি অবশ্যই দ্য রাশিয়ান সোভিয়েত ফেডারেটিভ সোশ্যালিস্ট রিপাবলিক, ইউক্রেন, বেলারুশ, আজারবাইজান, জর্জিয়া, তুর্কমেনিস্তান, আর্মেনিয়া, তাজিক, কাজাক, উজবেক, কিরগিজ, মলদাভিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া, এরকম 16টি প্রজাতন্ত্র।
সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যারা ইউনিয়নভুক্ত ছিল। এতে করে এই প্রজাতন্ত্রগুলো অনেক বেশি সমর্থন দিল সোভিয়েত ইউনিয়নকে, রাশিয়াকে, এবং তারা নিজেরাও নিজেদেরকে সম্মানিত বোধ করলো এবং সমাজতন্ত্রকেও তাদের দেশেও অনেক বেশি গ্রহণযোগ্যতাও পেল। 83 নম্বর ধারায় সব প্রজাতন্ত্রে কমিশন নিয়োগের ক্ষমতা সুপ্রিম সোভিয়েতকে দেওয়া হয়। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান ছাড়াও আরো প্রায় 22 জন কমিশন নিয়োগ করা হয়, যেটার পুরো ক্ষমতা ছিল সুপ্রিম সোভিয়েতের হাতে দেওয়া হয়। পুরো ক্ষমতাটি সুপ্রিম সোভিয়েতের হাতে দেওয়া হয়েছিল। কমিশন মানে অনেকটা আমাদের মন্ত্রী পরিষদের মতো, মন্ত্রীদেরকে বলা হতো কমিশন ভাষায়। সব প্রজাতন্ত্রে লাল ফৌজের ইউনিট গঠনের কথা বলা হলো। লাল ফৌজের উপরেও আমাদের ক্লাস হয়েছে। লাল ফৌজ কি তোমরা জানো? সেটি হচ্ছে 1917 সালে অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের পরে রাশিয়ায় যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছিল, যেমন গৃহযুদ্ধ, জারদের বিরোধিতা, শ্বেত সন্ত্রাস, প্রতি বিপ্লবী আন্দোলন, বাইরের কান্ট্রিগুলোর অসহযোগিতা, সমাজতন্ত্রকে অস্বীকৃতি, এরকম সাম্যবাদী সমাজের বিরোধিতা, নৌ বিদ্রোহ, আমরা কনস্টারের নৌ বিদ্রোহের কথা বলেছিলাম, এই সব কিছু মিলে সোভিয়েত ইউনিয়নে যে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেটি মোকাবেলা করার জন্য ট্রটস্কি একটি স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করেছিলেন। লাল রেড ফোর্স এটার নাম ছিল, বা লাল ফৌজ। সেটি সবগুলো প্রজাতন্ত্রে সেই লাল ফৌজের ইউনিট গঠনের কথা বলা হয়। যদিও স্টালিন পরবর্তীতে চেকা নামে একটি পুলিশ বাহিনী গঠন করেছিলেন, কিন্তু লাল ফৌজের অস্তিত্ব কোনো সময় বিলীন হয়ে যায়নি যতদিন পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন টিকে ছিল। ধর্মীয় স্বাধীনতা স্বীকার করে নেওয়া হয়। ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় বিষয়টি নিয়েও আমরা এর আগে আলোচনা করেছিলাম। আমরা দেখিয়েছিলাম সমাজতন্ত্রের জনক যে কার্ল মার্কসের আদর্শ অনুযায়ী কমিউনিস্টরা সাধারণত ধর্মের প্রতি এত বেশি অনুগত, এত বেশি অনুরক্ত হয় না। তারা জাগতিক জীবনের প্রতি বেশি মনোযোগ দেন এবং জাগতিক জীবনকে সমৃদ্ধ করার জন্য, জাগতিক জীবনকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, গতিশীল করার জন্য তাদের অনেক বেশি প্রচেষ্টা থাকে। এবং স্টালিন সোভিয়েত ইউনিয়নের সমস্ত চার্চের সম্পত্তি রাষ্ট্রের পক্ষে বাজেয়াপ্ত করে নিয়েছিলেন। কিন্তু এই সংবিধানে এসে আবার উনি ধর্মীয় স্বাধীনতা ফিরিয়ে দিলেন জনগণকে, এবং সে সঙ্গে ধর্মীয় অনুশাসন পালনেরও অধিকার তাদেরকে দেওয়া হলো। 125 নম্বর ধারায় বাক স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা স্বীকার করে নেওয়া হয়। এই সংবিধানের আওতায় 126 নম্বর ধারায় সোভিয়েত ইউনিয়নে একটি রাজনৈতিক দল রেখে বাকি রাজনৈতিক দলগুলো বাতিল বলে ঘোষণা করা হয়, বা এই সংবিধানে বাতিল করে দেওয়া হয়। কোন কোন ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সীমিত বা নিয়ন্ত্রিত অনুমতি দেওয়া হয় নির্বাচনে অংশগ্রহণের জন্য। আবার কোন কোন ক্ষেত্রে পার্টি বহির্ভূত যে কোনো ব্যক্তিকেও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়, যা নিয়ে পরবর্তীতে খুব বেশি বিতর্কের সৃষ্টি হয়েছিল। কারণ বিতর্কের যে কারণটি ছিল সেটি হচ্ছে, বলা হলো যে এই সংবিধানটি একদিকে যেমন সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচনের কথা স্বীকার করে নিল, জাতীয়তার ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক প্রতিনিধি নির্বাচনের কথা বলা হলো, অন্যদিকে রাজনৈতিক দল নিষিদ্ধ করে দেওয়া হলো। ফলে ব্যাপক সমালোচনার মুখে পড়ে স্টালিন। আরো সমালোচনা হলো যে মূলত এক দেশ এবং এক রাজনৈতিক দলকে বৈধতা দেওয়ার জন্যই এই সংবিধান এবং এই নির্বাচন।
এক দেশ এবং এক রাজনৈতিক দল অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত রাশিয়া এবং কমিউনিস্ট পার্টি। অনেকেই এটিকে আবার স্ট্যালিনের ব্যক্তিগত বিজয় বলেও মন্তব্য করেছে। তবে এই সব সমালোচনার জবাব স্ট্যালিন নিজেই খুব সুস্পষ্টভাবে উনি দিয়েছিলেন। স্ট্যালিন বলেছিলেন, কোন পার্টি কোন শ্রেণীর অংশ মাত্র, সর্বাপেক্ষা অগ্রণী অংশ। সুতরাং পার্টি সমূহের স্বাধীনতা কেবল সেই সমাজে থাকতে পারে যেখানে বিরোধী শ্রেণী সমূহ রয়েছে। সোভিয়েত ইউনিয়নে শ্রমিক এবং কৃষকদের স্বার্থ পরস্পরের প্রতি বন্ধুত্বপূর্ণ। তাই সোভিয়েত যুক্তরাষ্ট্রে বিভিন্ন পার্টির অস্তিত্বের যেমন কোনো প্রয়োজন নেই, তেমনি কোনো পার্টির স্বাধীনতারও প্রয়োজন নেই। সোভিয়েত যুক্তরাষ্ট্রের একটি মাত্র পার্টি, সেটি হচ্ছে কমিউনিস্ট পার্টি। সেই সময় প্রাভদা পত্রিকা স্ট্যালিনকে দেখিয়েছেন as genius of the new world, the wisest man and the great leader of communism. প্রাভদা সম্পর্কে বিভিন্ন সময়ে আমাদের প্রসঙ্গে আসছে, আলোচনা হয়েছে। এমনকি 1917 সালের অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবেরও আগে আমরা প্রাভদা সম্পর্কে পড়েছি এবং প্রাভদার উপরেও তোমাদের ক্লাস হয়েছে। স্ট্যালিন সম্পাদিত একটি পত্রিকা ছিল প্রাভদা এবং সবচেয়ে বেশি প্রচারিত এবং প্রকাশিত পত্রিকা ছিল এই প্রাভদা। 1912 সাল থেকে 12 সালের 5 মে প্রথম প্রাভদা প্রকাশিত হয়েছিল এবং সেই থেকে সোভিয়েত ইউনিয়ন যতদিন টিকে ছিল ততদিন পর্যন্ত প্রাভদা সবচেয়ে বেশি শক্তিশালী পত্রিকা ছিল রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নে। 1917 সালে অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের পর বলশেভিক দল যখন ক্ষমতায় আসে এবং সোভিয়েত ইউনিয়ন গঠিত হবার পর প্রাভদা আরো বেশি শক্তিশালী এবং আরো বেশি প্রভাবশালী হয়ে উঠেছিল। তখন এর প্রচার সংখ্যা ছিল প্রায় 11 মিলিয়ন। 1912 থেকে 1991 সাল পর্যন্ত সোভিয়েত কমিউনিস্ট পার্টি এবং কেন্দ্রীয় কমিউনিস্ট পার্টির মূল মুখপাত্র ছিল এই প্রাভদা। কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন 1996 সালে প্রাভদাকে গ্রিক একটি ব্যবসায়ী পরিবারের কাছে বিক্রি করে দেন এবং তাদের বেসরকারি প্রতিষ্ঠান প্রাভদা ইন্টারন্যাশনাল নামে এটি এখন টিকে আছে। লিওনার্দো সাপেরো নামে একজন রাশিয়ান ঐতিহাসিক লিখেছেন, নতুন সংবিধানে নির্বাচন ব্যবস্থাকে পরোক্ষ থেকে প্রত্যক্ষে, সীমিত থেকে সার্বজনীন ভোটাধিকার, উন্মুক্ত থেকে গোপন ব্যালটে নিয়ে আসা সোভিয়েত সমাজতান্ত্রিক বলশেভিক দলের আত্মবিশ্বাসকেই প্রতিষ্ঠা করেছে। নতুন সংবিধান গ্রহণের পর সোভিয়েত ইউনিয়নে 1 বছর ধরে এসব পরীক্ষা নিরীক্ষা, আলাপ আলোচনা, প্রচার প্রচারণার পর 1937 সালে এই সংবিধানের আলোকে 37 সালের 12 ডিসেম্বর এই সংবিধানের আলোকে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় সোভিয়েত ইউনিয়নে। সেই নির্বাচনে 96% ভোটার ভোট প্রদান করেছিল এবং কমিউনিস্ট পার্টি এবং পার্টি বহির্ভূত ব্যক্তির সমন্বয়ে যে জোট হয়েছিল সেটিকে বলা হচ্ছে কমিউনিস্ট ব্লক। কমিউনিস্ট ব্লক এই যে 96% ভোটার ভোট দিলেন, তার 98% অর্থাৎ 98% ভোট এই কমিউনিস্ট ব্লক পায়। তার মানে প্রায় 100% আমরা বলতে পারি। নির্বাচনে গোপন ব্যালটে ভোটের ব্যবস্থা সত্ত্বেও কমিউনিস্ট পার্টির এত ভোট প্রাপ্তি সমাজতান্ত্রিক ব্যবস্থার প্রতি অগাধ আস্থা এবং ব্যাপক জনসমর্থনেরই বহিঃপ্রকাশ। অন্তত আমরা তাই মনে করি। তোমাদের কি মতামত? তোমরা কি মনে করো?
অবশ্যই এটি আহ, ব্যাপক অগাধ আস্থা এবং ব্যাপক জনসমর্থন। এই আহ, আহ, সংবিধান নিয়ে এই ক্লাসটি আশা করি তোমাদের ভালো লেগেছে এবং বুঝতে কোথাও কোনো সমস্যা নেই। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাকে ইনফর্ম করতে পারো, আমাকে মেসেজ করতে পারো। আর তোমাদের হাতের কাছে তো বই আছে, তোমরা সিনিয়র স্টুডেন্ট কলেজে, সবচেয়ে সিনিয়র অনার্স লেভেলে, কাজে তোমাদের কাছে অবশ্যই বই আছে, তোমরা বইও দেখে নেবে অবশ্যই। আর আমি তো আছি, ক্লাস সংক্রান্ত যে কোনো সমস্যা তোমার সাথে শেয়ার করতে পারো। ওকে, তাহলে আমরা আজকে আমাদের এই ক্লাসটি শেষ করব। শেষ করার আগে আমরা আগামী যে ক্লাসটি হবে সেটির টপিকটি বলে দিচ্ছি। সেটি হচ্ছে আগামী ক্লাস আমরা নিব তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্টালিনের। তাহলে আমাদের এই ক্লাসটা আমরা শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।